চট্টগ্রামে ইউরিয়া সার কারখানার প্ল্যান্ট থেকে ছড়িয়ে পড়া অ্যামোনিয়া গ্যাস পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। শিশুসহ অসুস্থ অর্ধশতাধিক হাসপাতালে ভর্তি। ঈদে বাসের আগাম টিকিট বিক্রি শুরু। রাজধানীর বিভিন্ন কাউন্টারে ভোর থেকেই প্রত্যাশীদের ভিড়, টিকিট না পাওয়ার অভিযোগ। 15 দফা দাবিতে নৌ শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকে সারা দেশে চলছে নৌ ধর্মঘট। বন্ধ রয়েছে সব ধরনের নৌযান চলাচল। আগামী ডিসেম্বর থেকে আমদানি রপ্তানি নিয়ন্ত্রক দপ্তরের অধিকাংশ সেবা পাওয়া যাবে অনলাইনে। ভোগান্তি কমার পাশাপাশি রাজস্ব আয় বাড়বে, মত সংশ্লিষ্টদের। এবং মধ্যস্বত্বভোগীদের নিয়েই জনশক্তি রপ্তানির পাশাপাশি শ্রমবাজার সম্প্রসারণের উদ্যোগ নিতে হবে, মত বিশেষজ্ঞদের। প্রয়োজনে টাস্কফোর্স গঠনের পরামর্শ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। চট্টগ্রামে ইউরিয়া সার কারখানায় ডিএপি এর প্ল্যান্টের কন্টেইনার বিস্ফোরিত হয়ে কারখানা ও এর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়া অ্যামোনিয়া গ্যাস পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। গ্যাস নিঃসরণে অসুস্থ হয়ে পড়ায় 5 শিশুসহ অন্তত 56 জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। তবে অ্যামোনিয়া গ্যাস প্রাণঘাতী নয় উল্লেখ করে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জেলার সিভিল সার্জন। রিপোর্টার কমল দে ও পার্থপ্রতিম বিশ্বাসের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার রাত 10:15টার দিকে চট্টগ্রামের আনোয়ারার ইউরিয়া সার প্রস্তুতকারী প্রতিষ্ঠান CUFL এর ডাই অ্যামোনিয়া ফসফেট প্লান্টে লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই প্লান্টে মজুতকৃত অ্যামোনিয়া গ্যাস কারখানা থেকে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে কারখানার শ্রমিক, আশপাশের বাসিন্দা সহ অন্তত 50 জন অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থদের মধ্যে শিশু, বৃদ্ধ ও কারখানার কর্মরত আনসার সদস্য রয়েছে। টাঙ্কি লিকেছে, তারপরে এখানে অ্যামোনিয়া ঢুকছে সবার। অ্যামোনিয়া গ্যাস এমন ভাবে শুরু হচ্ছে আমরা আর দৌড়ে আসতে পারতেছি না, 2-3 জায়গায় লাফায় পড়ে গেছি। সমস্ত বন্দরের লোক, এয়ারপোর্টের লোক, সমস্ত ফোর্স সবাই অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। এই গ্যাসটা নিঃসরণ হচ্ছে আমরা বুঝতে পারছি, কিন্তু বুঝি না যে কোত্থেকে আসতেছে। 10টার দিকে আমরা বুঝতে পারলাম যে CFL এর ওদিক থেকে গ্যাসগুলো নিঃসরণ হচ্ছে। তখন চোখ জ্বালা করছিল, চোখ দিয়ে পানি পড়ছিল, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, গলা জ্বলতেছিল। এদিকে প্লান্ট থেকে নিঃসরণ হওয়ায় গ্যাস কর্ণফুলী নদী তীরবর্তী এলাকা ছাড়িয়ে হালিশহর এলাকায় ছড়িয়ে পড়ে। তবে এতে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিলেন জেলার সিভিল সার্জন। অনেকে মাস্ক ব্যবহার করে, মুখ বন্ধ রাখে, রুমাল দিয়ে রাখে, টাওয়াল দিয়ে রাখে। এগুলো কোনো দরকার নেই, এগুলো ওটা কনসেন্ট্রেশন বাড়ে, এটা আরো উল্টা ক্ষতি হবে। আর এটা যারা আক্রান্ত হবে তাদের বেশি করে পানি খাওয়াতে হবে, ছোট্ট বাচ্চা হলে বেশি করে দুধ খাওয়াতে হবে। আর ঘরে আগুন যাতে না জ্বালা, চুলা দিয়ে আসলে আগুনে এই গ্যাসটা দাহ্য, এতে করে কিন্তু আগুনের জন্য একটা ভয়াবহ থাকতে পারে। এই জন্য আগুন যাতে না জ্বালায়, আতঙ্কিত হবার কিছু নেই। অন্যদিকে কৃত্রিম বৃষ্টির মাধ্যমে ক্ষতিকর গ্যাস নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আর দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। প্রথম দিকে যে গ্যাস বেরিয়ে গেছে সেগুলি তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট উপর থেকে পানি দেওয়ার ফলে এখন কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে। মানুষের আতঙ্কিত হওয়ার কিছু না, আমরা মাইকিং করেছি, ভয় পাবেন না, একটু নিরাপদে একটু সরে যান। এইভাবে আমরা একটা ইনকোয়ারি টিম আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা অলরেডি বলেছি, তারা তদন্ত করে পরে দেখবে। আপাতত আমাদের দরকার মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। প্রাথমিকভাবে যেই কজন ছিল বের করে আনছে, এখন ভিতরে কোনো লোক নাই। ইউরিয়া সার প্রস্তুতকারী প্রতিষ্ঠান CUFL এর দ্বিতীয় ডাই অ্যামোনিয়া ফসফেট প্লান্ট নির্মিত হয় 2000 সালে। সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে ইউরিয়া সার কারখানায় অ্যামোনিয়া গ্যাস নিঃসরণ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সকাল 10:15টার দিকে আমাদের সহকর্মী কমল দে ঘটনাস্থল থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানিয়েছেন। তিনি জানান, বাতাসের কারণে গ্যাসের নিঃসরণ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। যেহেতু আবার গ্যাস নিঃসরণ হচ্ছে এবং যার মাত্রা 30-এরও বেশি এবং যেটি সাধারণ মানুষের কিন্তু ধারণ ক্ষমতার বাইরে, এই অবস্থার মধ্যে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু সরে গেছে এবং এখানে
তীব্র চোখ জ্বালা পোড়া সহ বিভিন্ন যে উপসর্গ যেগুলো দেখা যায় গ্যাস আক্রান্ত হয়, সেই উপসর্গগুলি এখানে আক্রান্ত হচ্ছে। যে গ্যাসগুলি এখনো রয়ে গেছে সেগুলিকে তারা নিঃসরণ করে চেষ্টা করছেন তারা আবারও সেগুলিকে কর্ণফুলী নদীতে ফেলার জন্য। যেহেতু বাতাস উঠছে, গ্যাস ছড়িয়ে পড়ছে বলে আমরা জানতে পেরেছি। বেশি করে পানি খাওয়া এবং চোখে মুখে পানি ছিটানো দেওয়া এবং যাতে মানুষ ঘটনাস্থল থেকে দূরে সরে যায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন এই অ্যামোনিয়া প্ল্যান্টটি মূলত বিস্ফোরণের পর প্রায় 30 ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে এবং এর ফলে কিন্তু অ্যামোনিয়া গ্যাস নিঃসরণ হতে থাকে। প্রায় 500 টনের বেশি কিন্তু অ্যামোনিয়া গ্যাস ছিল। অ্যামোনিয়াম গ্যাস এটা এত ক্ষতি যে এটার হাতে নিলে হাতের তালু পর্যন্ত ছিদ্র হয়ে বেরিয়ে যায়। কিন্তু এটার 3টে পোর্শন ছিল, একটা পোর্শন আমরা দুর্ঘটনা পতিত হয়েছে, আরো 2টা পোর্শন আমরা সেভ করতে সক্ষম হয়েছি। গ্যাসের যে গন্ধ বা যে বিষক্রিয়া সেটা কিন্তু সে সিএফএল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে, আমরা যেটা বলি নেভাল পার হয়ে আগ্রাবাদ হালিশহর হয়ে বরপুর ছোটপুর পর্যন্ত বিস্তৃত হয়েছিল। 25 জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথম পর্যায়ে। এরপর 70 জনকে 60 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের আনোয়ার রায় ঘটনাস্থলে আছেন আমাদের রিপোর্টার কমল দে। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ সাজিদ। দীর্ঘ 13 ঘন্টা পেরিয়ে গেল কিন্তু চট্টগ্রাম সিইউপিএল ড্যাপের যে কারখানা রয়েছে সেখানে যে অ্যামোনিয়া যে বিস্ফোরণ ঘটেছিল, গ্যাস নিঃসরণ হচ্ছে 13 ঘন্টা কিন্তু তা পুরোপুরি বন্ধ করা যায়নি। আপনার যেন ফায়ার সার্ভিস কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে ঘটনা যখন ঘটে গত রাত 10টার দিকে, তখন যেটা পরিমাপ করা হয় গ্যাসের যে ধারণ সক্ষমতা, যে ধারণ ক্ষমতার প্রায় 600 ppm, কিন্তু সেটা 600 ppm পরবর্তীতে ফায়ার সার্ভিসে প্রায় 8টি ইউনিট টানা চেষ্টার পরে সকাল 6টার দিকে 100 ppm কমিয়ে আনে। কিন্তু আমরা দেখেছি কিন্তু পুরোপুরি তা বন্ধ করা যায়নি। থেমে থেমে কিন্তু গ্যাস নিঃসরণ হচ্ছে, যেখানে যার মাত্রা হচ্ছে 5 থেকে 30 বা তার চেয়েও বেশি বাড়ছে। কিন্তু আপনারা দেখছেন যে রাস্তার পাশে যে খাল রয়েছে সেই খালের পানি কিন্তু ডাম্পিং করা হচ্ছে সেই ইউনিটটি রয়েছে, সেই ইউনিটের মধ্যে এই ফায়ার সার্ভিসের প্রায় ব্যাপক সংখ্যা প্রায় 100-র বেশি কিন্তু কর্মকর্তা কর্মচারী সেই গ্যাস নিঃসরণ বন্ধের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ আগে আমরা একটা কথা বলি, বিসিআইসি চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন তারা ঘটনার কারণ অনুসন্ধানের জন্য 10 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করেছে এবং 3 দিনের মধ্যে চেয়ারম্যানকে রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং কারিগরি ও প্রকৌশল বিভাগের প্রধান পরিচালককে মূলত এই তদন্ত কমিটি প্রদান করা হয়েছে। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রদান করে 3 সদস্যের একটা অপরাধ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটিও আজ কাজ শুরু করেছে। আমরা দেখেছি চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাউদ্দিন সহ বিসিআইসি চেয়ারম্যান সহ অন্যান্য কর্মকর্তারা কিন্তু তারা এখন বিসিআইসি গেস্ট হাউসে বসে তারা বৈঠক শুরু করেন, জরুরি বৈঠকে বসেছেন। আমরা দেখতে পাচ্ছি কিন্তু থেমে থেমে গ্যাস নিঃসরণ হচ্ছে, যা মানুষের স্থানীয় যারা বাসিন্দা তাদের চোখ জ্বালা পোড়া থেকে শুরু করে বমি হওয়া এবং অনেকে দুর্বল হয়ে পড়ছে। কিন্তু বারবার চেষ্টা করে কিন্তু গ্যাস পুরোপুরি নিঃসরণ করা যাচ্ছে না, বন্ধ করা যাচ্ছে না। এক্ষেত্রে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন তারা চেষ্টা করছে না উপরে পানি বর্ষণ বা পানি দিয়ে তারা গ্যাসটিকে তরল আকার করে কর্ণফুলী নদীতে ফেলে দেওয়ার জন্য। কিন্তু গত রাত থেকে জমে যাওয়া যে গ্যাসগুলো মাটিতে জমে গেছিল সেগুলো যখন পানি পড়ছে সেগুলো আবার বাতাসের মধ্যে উড়ে আসছে এবং উড়ে এসে এখানে বিষক্রিয়া সৃষ্টি করছে। তবে বলা যায় গতকালকে যে গ্যাসের যে ভয়াবহতা যে 15 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছিল তার সকাল থেকে কিছুটা কমিয়ে আসে। আমরা দেখেছি এখন সিইউপিএল এবং আনোয়ারা তার আশপাশের এলাকায় কিন্তু এখনো এভাবে গ্যাস নিঃসরণ হচ্ছে এবং গ্যাসের বিষক্রিয়া সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে। তবে আজকে নতুন করে কিন্তু কাউকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়নি। আপনি দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছি এই ধরনের মূলত এই ট্যাঙ্কিগুলি, এখানে একটি ট্যাঙ্কিতে কিন্তু আমরা যতটুকু জানি 500 মেট্রিক টন করে অ্যামোনিয়া গ্যাস ছিল। এরকমই একটি ট্যাঙ্কির বিস্ফোরণ ঘটে মূলত 500 টনের বেশি গ্যাস কিন্তু তারা ছড়িয়ে পড়েছে, সেটা তরল আকারে এবং বাতাসের মধ্যে। এবং বলা হচ্ছে যে আপনি জানেন যে এখানে কিন্তু প্রতিদিন 1600 মেট্রিক টন করে কিন্তু দুটি ডাই অ্যামোনিয়া ফসফেট যে কারখানা, সেই দুটি কারখানায় মোট 800 করে 1600 মেট্রিক টন করে সার উৎপাদন করা হতো। কিন্তু সার উৎপাদন পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। একেবারে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে কাফকো, পার্শ্ববর্তী যে কাফকো বহুজাতিক একটি সার প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে, সেটির কিন্তু উৎপাদন কিছুটা সীমিত করে আনা হয়েছে যেহেতু একটি দুর্ঘটনা ঘটেছে এই ড্যাপ অঞ্চলে। অর্থাৎ এখন পর্যন্ত বলা যায় কেউ হয়তো নিহত না হলেও কিন্তু আহতের পরিমাণটা গত রাতে যেমন ছিল এখনো তেমন আছে। তবে এখন মানুষ কিন্তু এখানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা বমি করছেন এবং কিছুটা দুর্বল হয়ে পড়ছেন। তবে বড় আকারে কেউ এখন পর্যন্ত আক্রান্ত হয়নি বলে ফায়ার সার্ভিস ও প্রশাসনিক কর্মকর্তারা আমাদেরকে দাবি করে জানিয়েছেন। তো সাজিদ, এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম সিইউপিএল ড্যাপ কারখানা যে অ্যামোনিয়া যে বিস্ফোরণ ঘটেছে তার যে বিষক্রিয়া, সেই বিষক্রিয়া 13 ঘন্টা পর্যন্ত কি ধরনের অবস্থা ছিল তা এখন পর্যন্ত আমার কাছে শেষ। এই ছিল আমার কাছে সর্বশেষ। সাজিদ, চট্টগ্রামের আনোয়ারা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কমল দে। আজ থেকে শুরু হয়েছে ঈদে বাসের আগাম টিকিট বিক্রি। এবার ভাড়া নিয়ে কোনো অভিযোগ না থাকলেও টিকিট পাওয়া নিয়ে অভিযোগ রয়েছে অনেকের।
সকাল থেকেই রাজধানীর গাবতলী সহ বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে গত রাত থেকেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিটের জন্য অপেক্ষা করেন অনেকে। যাত্রীদের অভিযোগ, কাউন্টারে ধীরগতির কারণে টিকিট পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে তাদের। তবে টিকিট বিক্রেতারা বলছেন, সবাই একই তারিখের টিকিট চাওয়ায় তা দেয়া সম্ভব হচ্ছে না। কাউন্টারে ধীরগতি আছে, এতগুলো লোক আছে, এক্সপার্ট লোক লাগাবে, একটা লোক দিচ্ছে 15 মিনিট 20 মিনিট করে একটা টিকিট দিচ্ছে। ভিতরে থাকতে আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু তারপর কষ্টের পরে টিকিটটা পাইলাম, সেক্ষেত্রে অনেক হ্যাপি। 4:30 বাড়াইছি রাত্রে, এখন বর্তমান টিকিটটা পাইলাম 7:40-এ। খুব খুশি লাগতেছে, দেশে যাবো। 8 তারিখ রাতে আপনি কটা টিকিট দিবেন? একটা রুটে হয়তো 5টা 7টা ট্রিপ আছে, 5-7টা ট্রিপে মনে করেন যে 5-200, তো 200 যাত্রী নেওয়ার পরে 200টা লোক নেওয়ার পরে আর তো থাকে না। আমূল পাল্টে যাচ্ছে আমদানি রপ্তানি নিয়ন্ত্রক দপ্তরের কার্যক্রম। আগামী ডিসেম্বর থেকে গুরুত্বপূর্ণ এই সরকারি দপ্তরের অধিকাংশ সেবাই পাওয়া যাবে অনলাইনে। আমদানি রপ্তানি নিবন্ধন সনদের জন্য যেমন আবেদন করা যাবে ঘরে বসে, তেমনি তা পাওয়াও যাবে অনলাইনেই। এতে অনিয়ম ও ভোগান্তি কমার পাশাপাশি সরকারের রাজস্ব আয় বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। যে কোনো পণ্য আমদানি কিংবা রফতানির জন্য অপরিহার্য আমদানি রফতানি নিয়ন্ত্রক দপ্তরের সনদ। এসব সনদের নবায়ন, ফেরত আসা পণ্যের পুনরফতানির অনুমোদন সহ মোট 55 ধরনের সেবার জন্য যেতে হয় এ দপ্তরে। আগে এসব সেবা পেতে ব্যবসায়ীদের ঘুরতে হতো দিনের পর দিন, কোনো সময় গুনতে হতো বাড়তি অর্থ। তবে এখন চিত্র পাল্টাচ্ছে। আমদানি রফতানি নিয়ন্ত্রকের দপ্তরে শুরু হয়েছে অটোমেশন। প্রথম পর্যায়ে পাইলট প্রকল্পের আওতায় ঢাকা দপ্তরের স্মার্ট অফিস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আমদানি নিবন্ধন সনদ দেওয়া হচ্ছে 2 থেকে 4 দিনে। এখন যেমন তাদেরকে অনেকবার এই অফিসে আসতে হয়, এসে সাবমিট করতে হয়, কোনো রিকোয়ার্ড ডকুমেন্ট থাকলে সেটা ফিজিক্যালি এসে আবার দিয়ে যেতে হয়, সবগুলোকে আমরা অনলাইনে এই সার্ভিসটা প্রোভাইড করব। আমাদের হেড অফিস প্লাস আমাদের 14টা যে রিজিওনাল অফিস আছে, সবগুলো এই বছরের শেষ নাগাদ আমরা ইনশাল্লাহ চালু করতে পারবো। আমদানি রফতানি কারকদের আশা, অনলাইন লাইসেন্স মডিউল চালু হলে ঘরে বসেই সনদ প্রাপ্তি সহ প্রয়োজনীয় সেবা পাবেন তারা। কোনো মাল যদি ফেরত আসে বা পরবর্তীতে পুনঃরপ্তানির ক্ষেত্রে তাদের ওখান থেকে একটা অনুমোদন নিতে হয়, সেগুলিও পুরোপুরি চালু হয়ে গেলে সেই অনুমোদনগুলো আমরা হয়তো দিনে পেয়ে যাব, যেটা এখন 1 সপ্তাহ 10 দিন বা 3 দিন 4 দিন লেগে যায়। অটোমেশন হলে পরে আপনি ইনপুট দিলেন, পেয়ে গেলেন। আর সেখানে ম্যানুয়ালি যদি করতে হয় তাহলে সময়ের ব্যাপার আছে একটা। দ্বিতীয় কথা হলো কিছুটা হলো দুর্নীতির একটা সুযোগ থাকে, সেই সুযোগগুলো অটোমেশন হলে কমে আসবে। দপ্তরের শীর্ষ কর্মকর্তার আশা, এতে সময় যেমন কম লাগবে তেমনি বাড়বে রাজস্ব আয় ও বিনিয়োগ। আমাদের অফিসে যে রাজস্বটা বাড়বে শুধু সেটাই না, যখন অন্য অফিসের যে ডকুমেন্টগুলো তাদের সাবমিট করতে হবে আমাদের কাছে, সেগুলোও কিন্তু আপডেটেড লাগবে। সো অন্যান্য অফিসের রাজস্ব কিন্তু এটার সাথে বাড়ছে। সংশ্লিষ্টদের মতে পূর্ণাঙ্গ অটোমেশন নিশ্চিত করতে প্রধান আমদানি রপ্তানি নিয়ন্ত্রক দপ্তর সহ 14টি আঞ্চলিক অফিসে শূন্য পদে জনবল নিয়োগ ও লজিস্টিক সুবিধা বাড়ানো প্রয়োজন। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। এই সময় বাণিজ্যে আরো থাকছে। চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতিদিন জোয়ারের পানি ঢুকে তলিয়ে যায় শত শত ব্যবসা প্রতিষ্ঠান ও গুদাম, নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার মালামাল। ব্যক্তি খাতের ব্যবসায়ীদের অংশগ্রহণ ছাড়া জনশক্তি রপ্তানির ধারা অব্যাহত রাখা সম্ভব নয় বলে মনে করেন এ খাতের ব্যবসায়ী ও অভিবাসন বিশেষজ্ঞরা। প্রয়োজনে টাস্কফোর্স গঠন করে মধ্যস্বত্বভোগী এই ব্যবসায়ীদের কার্যক্রম তদারকির পরামর্শ দিয়েছেন তারা। গৃহকর্মী পাঠানোর ক্ষেত্রে প্রতারণা ঠেকাতেই সরকার সতর্ক অবস্থানে জানিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, ব্যবসায়ীদের মাধ্যমে আসা কর্মীদের বিদেশে পাঠানোর আগে নানা পরীক্ষার মুখোমুখি করা হবে। প্রসূন আশিসের রিপোর্ট। আমরা মধ্যস্বত্বভোগীদেরকে টার্ন আউট করার চেষ্টা করছি এবং এইটা যদি হয় কম খরচে যেতে পারবে। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে অতিরিক্ত খরচ কমাতে এবং কর্মীদের হয়রানি বন্ধে বুধবার সংবাদ সম্মেলনে এমনই হুঁশিয়ারি দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। তবে 1976 সালের পর থেকে এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রায় 1 কোটি বাংলাদেশির অধিকাংশই ব্যক্তিখাতের ব্যবসায়ী বা মধ্যস্বত্বভোগীদের সহায়তায় বিদেশে গেছেন। বিশেষজ্ঞদের মতে ব্যক্তিখাত ও মধ্যস্বত্বভোগীদের অন্তর্ভুক্ত করেই জনশক্তি রপ্তানির পাশাপাশি শ্রমবাজার সম্প্রসারণের উদ্যোগ নিতে হবে। বিএমইটি ডাটা, ভোএসএল এর ডাটা,
এখনো কিন্তু শো করতেছে আপনার রিক্রুটিং এজেন্সি কিন্তু এখন সবচেয়ে বেশি আপনার লোক পাঠাচ্ছে এবং তাদেরকে নির্ভর করতে হয় কিন্তু এই মধ্যস্বত্বকে দালাল শ্রেণী যারা তাদের মাধ্যমে। বাজার ব্যবস্থাতে সবসময় মধ্যস্বত্ব থাকবে, তাদের একটা ভ্যালুয়েবল কন্ট্রিবিউশন আছে সিস্টেমের মধ্যে, এটাকে কোনোভাবেই নিচু করে দেখা উচিত নয়। তাদের মতে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে নিয়ম নীতি অনুসরণে মধ্যস্বত্বভোগীদের কার্যক্রম তদারকি করা দরকার। গভর্নমেন্ট যদি রিক্রুট এজেন্টকে প্রেশার ক্রিয়েট করে যে আপনাদেরকে কারা কারা দালাল শ্রেণী আছে তাদেরকে লিস্ট দেন, মিনিমাম একটা ফির মাধ্যমে তাদেরকে তখন লাইসেন্স প্রদান করা যেতে পারে। সরকারের কাজ হচ্ছে ম্যান পাওয়ার এজেন্সি, তারা কাউকে প্রতারিত করছে কিনা সেগুলোকে ইনভেস্টিগেট করে ফাইন, জরিমানা, জেল যা ইচ্ছা আইনগতভাবে প্রয়োগ করে সেটাকে প্রতিবিধান করা। জনশক্তি রপ্তানির মাধ্যমে শ্রমবাজার স্বাভাবিক রাখতে প্রয়োজনে টাস্কফোর্স গঠনের পরামর্শ দেন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার সভাপতি। টাস্কফোর্স গঠন করে সরকার যদি মনে করে যে এই টাকা দিয়ে লোক যাবে তাহলে এটার কোনো হয় নাই, সরকার চাইলে সকল কিছু করতে পারে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাভেদ আহমেদ সময় সংবাদকে বলেন, ব্যবসায়ীদের মাধ্যমে পাঠানো অনেক কর্মী চুক্তির শর্ত ভেঙে দেশে ফিরে আসায় এখন আর যাচাই বাছাই ছাড়া কর্মীদের পাঠানো হবে না। সাব এজেন্ট একটা মানুষকে নিয়ে আসলো আর তারপরে আমি তাকে পাঠিয়ে দেবো একেবারে কোনো কিছু না দেখে, এটাও তো ঠিক হবে না। ওদেরকে আগে একটা স্ক্রিনিং টেস্টে আসতে হবে, যথেষ্ট সে আপনার এনার্জেটিক কিনা, কাজ করবার যোগ্যতা আছে কিনা। শ্রমবাজারের স্বার্থে ভবিষ্যতে মধ্যস্বত্বভোগীদের নীতিমালার আওতায় আনার পাশাপাশি এ বিষয়ে তাদের কর্মকাণ্ড তদারকির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 15 দফা দাবিতে নৌ শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকা ধর্মঘটে বন্ধ রয়েছে সব ধরনের নৌযান চলাচল। এতে বিপাকে পড়েছেন নৌপথের যাত্রীরা। ভোরে বরিশাল নদীবন্দর থেকে স্থানীয় ও অভ্যন্তরীণ রুটে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। অনেকে টার্মিনালে এসে নৌ ধর্মঘটের খবর জানতে পারেন, এতে ভোগান্তি পোহাতে হয় তাদের। গতরাতে বরিশাল লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে জরুরি সভা শেষে নৌ ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। সভায় সর্বনিম্ন মজুরি 10,000 টাকা নির্ধারণ ও দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ নির্ধারণ সহ 15 দফা দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়। সব ধরনের নৌযান ধর্মঘটের আওতায় থাকবে বলেও জানানো হয়। মেহেন্দিগঞ্জ যাওয়ার জন্য আসছিলাম, এসে দেখি লঞ্চ বন্ধ। পাথারহাট যাওয়ার জন্য আসছিলাম, বাট দেখি যে লঞ্চ স্টপ, যে কারণে অনেকটা দুর্ভোগে পড়ছি। বলা যাওয়ার জন্য আসছি, কিন্তু এখন আসে দেখি লঞ্চ বন্ধ। এখন কিভাবে যে বাড়ি যাব, দুর্ভোগে পড়ছি। সর্বনিম্ন বেতন 10,000 টাকা নির্ধারণ, কর্মস্থলে নৌ শ্রমিকদের মৃত্যুবরণের ক্ষতিপূরণ সহ 15 দফা দাবিতে কর্মবিরতি পালন করা হচ্ছে। আমাদের এই যুক্তিসঙ্গত দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি চলবে। দর্শক, এই মুহূর্তে বরিশাল নদী বন্দরে আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। নৌ ধর্মঘটের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ। রাজু, আপনাকে ধন্যবাদ। নৌ শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকা ধর্মঘটের কারণে বরিশাল নদীবন্দর একেবারেই অচল হয়ে পড়েছে। সকাল থেকে আমরা এখানে অবস্থান করছি। আমরা যেটা দেখেছি যে বরিশাল নদীবন্দর থেকে আজকে দক্ষিণ অঞ্চলমুখী স্থানীয় এবং অভ্যন্তরীণ রুটের কোনো লঞ্চ সকাল বা ভোর থেকে এখন পর্যন্ত যাত্রা করেনি। আমরা দেখেছি যে তবে বরিশালের বাইরে যে লঞ্চগুলো ছিল, যেমন পটুয়াখালী, হিজলা, মুলাদি, এই সব জায়গা থেকে, মানে স্থানীয় এবং অভ্যন্তরীণ রুট থেকে যে লঞ্চগুলো গতকালকে বরিশাল নদীবন্দর ছেড়ে গিয়েছিল, সেই লঞ্চগুলো কিন্তু বরিশালের উদ্দেশ্যে ছেড়ে এসছে। তো আমরা জানতে চেয়েছিলাম যে বরিশাল থেকে যাচ্ছে না কিন্তু বরিশালে আসছে, এর কারণটা কি? তখন তারা বলল যে এটা তাদের সাথে পরামর্শক্রমে এবং তাদের শক্তি বৃদ্ধি করার জন্য, শ্রমিকদের বৃদ্ধি করার জন্য, শ্রমিক সংখ্যা বাড়াবার জন্য মূলত বিভিন্ন স্থানে যে লঞ্চগুলো ছিল সেই লঞ্চগুলোকে বরিশাল নদীবন্দরে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগে বলতে মানে 10টার সময় নৌ শ্রমিকরা একটা মিছিল করেছে। তাদের মিছিলের যে বক্তব্য ছিল সেটা হচ্ছে এরকমের স্লোগান দিয়েছে তারা এই বলে যে আসলে তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চায়। তাদের লক্ষ্যটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে তারা যে কোনো মূল্যে এইবার তাদের যে দাবি দেওয়া আছে সেগুলো পূরণ করার লক্ষ্য নিয়ে তারা আন্দোলন করে যাচ্ছেন। আমাদেরকে যেটা জানানো হয়েছে যে সর্বনিম্ন মজুরি 10,000 টাকা নির্ধারণ সহ 15 দফা দাবিতে গত রাত 12টা 1 মিনিট থেকে সারা দেশে সব ধরনের নৌযানে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করে আসছে নৌ শ্রমিক সংগ্রাম
চট্টগ্রাম পরিষদ। এরই অংশ হিসেবে কিন্তু একটি লঞ্চ ঝালকাঠি থেকে বরিশালে এসেছিল ফারহানা আট নামে 10টার দিকে। সেই লঞ্চটিকে কিন্তু বরিশাল নদীবন্দর থেকে বরিশাল নদীবন্দরের ঘাটে ভিড়তে দেওয়া হয়নি। আমরা জানতে চেয়েছিলাম শ্রমিকদের কাছে যে কেন এই লঞ্চটিকে ভিড়তে দেওয়া হলো না। তাদের শ্রমিকরা আমাদেরকে জানিয়েছেন যে এই লঞ্চটি বরিশাল নদীবন্দরে ভিড়তে পারলে যাত্রী নিয়ে বরিশাল নদীবন্দর থেকে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা করবে, এই কারণে তাদেরকে ভিড়তে দেওয়া হয়নি। তো এই ছিল মোটামুটি আমার কাছে বরিশাল নদীবন্দরের নৌ ধর্মঘটের সর্বশেষ। রাজু, বরিশাল নদীবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। নৌ ধর্মঘটের সবশেষ খবর জানছিলাম তার কাছ থেকে। রাজধানীর বিভিন্ন ব্যস্ত রাস্তায় যানজট সৃষ্টির অন্যতম কারণ ফুটপাতে হকার বসা। বারবার উচ্ছেদ অভিযান চালিয়েও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। পুলিশ বলছে যতবারই ফুটপাতে হকার বসবে ততবারই উচ্ছেদ করা হবে। তবে নগর বিশেষজ্ঞরা বলছেন হলিডে মার্কেটের কার্যক্রম নিয়মের আওতায় আনলে পরিস্থিতির উন্নতি হবে। বিস্তারিত এমআর আমিনের রিপোর্টে। রাজধানীর ব্যস্ততম স্থানগুলোতে পণ্য নিয়ে বসেন হকাররা। এর মধ্যে গুলিস্তান, ফার্মগেট, নিউ মার্কেট, উত্তরা, মহাখালী সহ কয়েকটি এলাকায় হকার প্রায় পুরো ফুটপাত দখল করে নিয়েছে। এ কারণে সাধারণ মানুষকে ফুটপাত ছেড়ে মূল সড়ক দিয়ে হাঁটতে হয়। গুলিস্তানের মতো এমন একটা জায়গায় ফুটপাত বসবে এটা তো ঠিক না। মানুষ চলতে পারে না, মা বোনরা চলতে পারে না, গাড়ি ঘোড়া চলতে পারে না। যানজট নিরসন অনেকটা ভালো ভূমিকা করবে যদি ফুটপাতের দোকানগুলো না থাকে। তো সেক্ষেত্রে সরকারকে অবশ্যই তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হয়। রাজধানীর বিভিন্ন শপিং মলের সামনে গাড়ি পার্কিং এর জায়গায় হকার বসায় যান চলাচলে ব্যাঘাত সৃষ্টির পাশাপাশি তীব্র যানজটেরও সৃষ্টি হয়। এ নিয়ে দোকানি ও হকারদের মধ্যে কখনো কখনো হাতাহাতি ও মারামারির ঘটনাও ঘটে। আমাদেরকে যদি মনে করেন বিভিন্ন জায়গা যদি দেয় তাহলে আমাদেরও অনেক কষ্ট হয়ে যায়, আর পাবলিকেরও মনে করেন কাস্টমাররা কেনাকাটা করতে জায়গা জায়গায় তেমন বেশি একটা যায় না। মার্কেটে একটা জিনিস অনেক দামে বিক্রি করে, সেম জিনিসটা এখানে পাচ্ছে, তো অর্ধেক দামে বিক্রি হচ্ছে এখানে। কিছু কিছু খারাপ লোকজন আছেন যারা এই ফুটপাত কন্ট্রোল করেন, তারা উৎসাহিত করেন হকারদের কাছ থেকে, তারা একটা বেনিফিট নিচ্ছে। পুলিশ বলছে হকারদের উচ্ছেদ একটি চলমান প্রক্রিয়া। যে কোনোভাবেই হোক রাস্তাগুলো দখলমুক্ত রাখা হবে। প্রায় 70% অতীব নিম্নবিত্ত, তারা কম দামে কোথায় দ্রব্য পায়। সার্বিকভাবে পুলিশ সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছে এই নগরীকে সচল রাখার জন্য। যখনই রাস্তার কেউ দোকান দিবে তখনই তাকে তুলে দেওয়া হবে, যতবার বসবে ততবারই তুলে দেওয়া হবে। নগর বিশেষজ্ঞদের পরামর্শ, পুনর্বাসনের আগে এলাকা ভিত্তিক মার্কেট বন্ধের দিনে নির্দিষ্ট এলাকায় হকারদের বসার ব্যবস্থা করা যেতে পারে। বন্ধর দিন দোকান বসানো যায়, কিছু কিছু নির্ধারিত স্থানে নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে করা যায় প্রাথমিকভাবে, এবং মানুষ যেসব জায়গাগুলিতে যাওয়া আসা করে সেই জায়গাগুলির ভিতরেই এই ব্যবস্থাগুলি নেওয়া যেতে পারে। ঢাকা শহরকে নিয়ে নয়, সমগ্র বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা করতে হবে যাতে এই মানুষগুলি ঢাকা শহরে আসার পরিবর্তে তার নিজের শহরেই আর্থিক সচ্ছলতা পায়। হকার পুনর্বাসনে বিশেষজ্ঞদের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেই এ সমস্যার সমাধান করতে হবে বলে মনে করেন নগর বিশেষজ্ঞরা। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। আমদানি ভিত্তিক দেশের বৃহত্তম ভোগ্য পণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতিদিন জোয়ারের পানি ঢুকে তলিয়ে যায় শত শত ব্যবসা প্রতিষ্ঠান ও গুদাম। এতে কোটি কোটি টাকার মালামাল নষ্ট হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। কর্ণফুলী নদীর নাব্যতা কমে যাওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে চাকতাই খাল খনন না করায় এই অবস্থার সৃষ্টি হচ্ছে বলে মনে করেন তারা। মেয়র জানান, চাকতাই সহ আশপাশের খালগুলো খননের জন্য দ্রুত প্রকল্প গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বন্দরনগরীর ব্যবসায়ের প্রাণকেন্দ্র চাকতাই খাতুনগঞ্জ এবং আসাদগঞ্জ। মূলত কর্ণফুলী নদীর অববাহিকায় চাকতাই খালকে কেন্দ্র করে গড়ে উঠেছে ব্যবসায়িক অঞ্চল। ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা 7,000-এর বেশি। প্রতিদিন কয়েকশো কোটি টাকার লেনদেন হয় এখানে। কিন্তু বর্ষা মৌসুমে এখানকার মানুষের দুর্ভোগের সীমা থাকে না। বৃষ্টি হোক বা না হোক, জোয়ারের পানিতে তলিয়ে যায় দোকানপাট। দীর্ঘদিন ধরে কর্ণফুলী নদীর নাব্য কমে যাওয়া, চাকতাই খাল খনন ও দখলমুক্ত করতে না পারার কারণেই এই অবস্থার সৃষ্টি হচ্ছে বলে মনে করেন ব্যবসায়ীরা। এক জোয়ারে আপনার শত শত কোটি টাকা চলে যাচ্ছে, তো যেগুলো আপনার ব্যাংকের ঋণের দেনায় আমরা জর্জরিত। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পানি সম্পদ মন্ত্রী, মেয়র মহোদয় ইতিমধ্যে আমরা স্মারকলিপি দিয়েছি। এটার আমরা দৃশ্যমান কার্যকর ভূমিকা দেখতে চাই। বারবার পানি ঢুকে মালামাল নষ্ট হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ব্যবসায়ীরা সমস্যার সমাধানে কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করলেন। আমাদের অনেক মূলধন নষ্ট হয়ে গেছে এই পানি।
ব্যবসা বাণিজ্য ধ্বংসের পথে। চলাফেরা, ব্যবসা বাণিজ্য, লোডিং আনলোডিং সবকিছু সমস্যা হচ্ছে। মন্ত্রী মিনিস্টার যা আছে সেগুলো বলার পরেও আমাদের এই বিপদের কেউ কিচ্ছু একটু নেক নজর দেয় না। চাকতাই সহ আশপাশের খালগুলো খনন করার জন্য দ্রুত প্রকল্প গ্রহণ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছেন বলে জানালেন নগর পিতা। প্রায় 26টা রেগুলেটর বসাতে হবে, উইথ পাম্প হাউস বসাতে হবে। এটা একটা হলো যে বিশাল একটা প্রকল্প হিসাবে নিতে হবে এবং সেটা ওনারা নিচ্ছেন। আমদানিকৃত পণ্য বন্দর থেকে খালাস করে নিয়ে আসা হয় খাতুনগঞ্জে, এরপর দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সিটি গ্রুপের নতুন পণ্য হোল হুইট আটার অত্যাধুনিক কারখানা পরিদর্শন করেছেন কানাডার 4 সদস্যের পুষ্টি বিশেষজ্ঞ দল। কারখানায় নতুন এই আটা তৈরির প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন তারা। এ সময় কানাডার বিশেষজ্ঞ দলটি এই আটা গ্রহণের মাধ্যমে অনেক জটিল রোগ থেকে রক্ষা পাওয়া যায় বলেও মন্তব্য করেন। নারায়ণগঞ্জের রূপসীতে সিটি গ্রুপের অত্যাধুনিক কারখানায় স্বয়ংক্রিয় পদ্ধতিতে তৈরি হয় হোল হুইট আটা। পুরো কারখানা ঘুরে ঘুরে দেখেন কানাডা থেকে আসা প্রতিনিধি দলের সদস্যরা। এতে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মতভাবে এই আটা প্রস্তুত হতে দেখে সন্তোষ প্রকাশ করেন প্রতিনিধি দলটি। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী এটি অনেক বড় একটি কারখানা। এখানে কাঁচামালগুলো স্বাস্থ্যসম্মতভাবে ব্যবহার করা হচ্ছে। ফাইবার সমৃদ্ধ আটার চাহিদা কানাডায় বাড়ছে, এখানেও এর চাহিদা তৈরি হচ্ছে। সিটি গ্রুপের কারখানায় এই আটা উৎপাদন হওয়া সাধারণ মানুষের জন্য সুখবরই বটে। হোল হুইট আটার তৈরি খাবার গ্রহণ করলে সহজে তা হজম হয়, শরীরের বিভিন্ন ধরনের জটিলতাও এড়ানো যায় বলে জানান পুষ্টিবিদরা। ফাইবারটা থাকাতে বডির কনস্টিপেশন হয় না, সিস্টেমটা ক্লিয়ার থাকে। কোলোরেক্টাল ক্যান্সার বেশিরভাগ ল্যাক অফ ফাইবারের জন্য হয়। এই ফাইবারটা ডায়েটারি ফাইবার যেটা পাওয়া যায় হোল হুইটে, সেটা প্রায় 12%-এর কাছাকাছি হয়। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিন পেরিয়ে গেলেও সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর অধিকাংশ বেড়িবাঁধ এখনও মেরামত হয়নি। পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারের পানিতে জেলার বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে কুয়াকাটায় বঙ্গোপসাগর ও আন্থারমানিক নদীর মোহনায় নিজামপুর বেড়িবাঁধ ভেঙে 10টি গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পটুয়াখালী থেকে মনির হোসেন বাদলের তথ্য ও সুজন দামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় বঙ্গোপসাগর ও আন্ধারমানিক নদীর মোহনায় নিজামপুর বেড়িবাঁধ ভেঙে সুধীরপুর, নিজামপুর সহ বেশ কয়েকটি গ্রাম ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। স্কুল, মাদ্রাসা, ঘরবাড়ি, ফসলের ক্ষেত, গাছপালা সব হারিয়ে নিঃস্ব এসব গ্রামের শত শত পরিবার। অন্যদিকে এবছর বর্ষা মৌসুমের শুরুতেই দেখা দিয়েছে ভাঙন। জোয়ারের প্লাবনে ভেসে গেছে মাছের ঘের ও আউশের ফসল, ডুবে গেছে বাড়িঘর। রাতের জোয়ারে বেড়িবাঁধ সম্পূর্ণ ভেঙে যাওয়ায় আতঙ্কের মধ্যে রয়েছে এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণে প্রতি বছর একই পরিণতি ও ভোগান্তির শিকার হতে হয় তাদের। এই অবদা বেড়িবাঁধ দীর্ঘদিন যাবৎ ভাঙা, কিন্তু যখনই কাজ হয় তখন দেখা যায় যে অল্প অল্প হয়। স্বাভাবিক জোয়ারে প্রত্যেকটা ভিডির উপরে 2 ফুট, 1.5 ফুট, 2 ফুট পানি ওঠে। আমাকে ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, রাস্তা নাই। রাইতে আমরা ঘর বাড়িতে থাকতে পারি না পারি, আমার কোনো সিদ্ধান্ত নাই। আমাকে দিকে একটু খেয়াল দিতে, রাস্তাটা একটু বাঁধতে দিতে, তাহলে আমাকে আর দূর কষ্ট হইতে না। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, প্রায় 1 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। দ্রুত এটা মেরামত করা না হলে 10,000 একর জমির ফসল নষ্ট হয়ে যাবে। এলাকায় কোনো তেমন একটা কাজকর্ম নাই, মানুষদের জীবিকা নির্ভর। কাজেই সরকার আমাদের দিকে খুব তাড়াতাড়ি সুদৃষ্টি রাখলে হয়তো আমরা এটা কাটিয়ে উঠতে পারব। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নিজামপুরে একটি বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন। আমাদেরকে গতকালকে জানিয়েছে যে তাদের প্রকল্পে বেশ কিছু অর্থ সাশ্রয় হবে, সেই সাশ্রয়কৃত অর্থ দিয়ে তারা নিজামপুরের কাজটাকে পুনরায় টেক আপ করবে। কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের 8টি গ্রামে 17,000 মানুষের বসবাস। সময় সংবাদ, পটুয়াখালী। আইনি কাঠামোর দুর্বলতা, সামাজিক আগ্রাসী রীতি কাঠামো ও প্রভাবশালীদের কারণে মৌলিক চাহিদা থেকে বঞ্চিত থাকছেন বলে অভিযোগ করেছেন হরিজন বেদে চা শ্রমিক সহ সমাজের নানা ক্ষেত্রের প্রান্তিক মানুষ। অর্থনীতিবিদ ও সমাজচিন্তকদের মতে এদের জীবনমানের পরিবর্তন না হলে টেকসই উন্নয়ন তো সম্ভব নয়ই, বরং অনুন্নয়নের খাদেই রয়ে যাবে মূল স্রোত থেকে বিচ্ছিন্ন এইসব জনগোষ্ঠী।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভীর পরামর্শ, প্রান্তিক এসব মানুষের মাঝ থেকেই আসতে হবে জীবনমানের পরিবর্তনের আকাঙ্ক্ষা। দেখুন আমার তৈরি করা একটি রিপোর্ট। বোঝাল উচ্ছেদ করে দেয় সেটা একরকম, উচ্ছেদের পরে যে যৌনকর্মীরা কোথায় যায়, কি হয়, কতটুকু নির্যাতন কি করে, সেটা তো আর কেউ খবরটা রাখে। এভাবে যদি নির্যাতনের শিকার হতে থাকে তাহলে এক সময় আমরা যে কি মানুষ কিনা সেটা কখনো আর বলতে পারবো না যে আমরা মানুষ। বছরের পর বছর ধরে অধিকার হারানোর দুঃখগাথা সমাজের প্রান্তিক মানুষদের। আধুনিক সুযোগ সুবিধা তো দূরের কথা, নেই মৌলিক চাহিদা পূরণের সামান্যতম সক্ষমতা। 85 টাকা মজুরিতে আমি কাজ করি, আমার প্রতি যদি অন্যায় হয় আমি মামলা করবো কিভাবে, আইনের আশ্রয় নিব কি করে? আমার বাড়ি সিলেটে আর আমার শ্রম আদালত চট্টগ্রামে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন 2100 টাকায় 5 জনের পরিবার পরিচালনা করার চিন্তা হয়তো অনেকেই করবেন না এখানে, কিন্তু আমরা সেটা চিন্তা করছি। একটা গান ছিল যে আমরা এক ঘাটেতে রাঁধি বাড়ি আর এক ঘাটে খাই, মোদের সুখের সীমা নাই। কিন্তু এই কথাটা শুধু গানেই মানুষের মজা দেয়, বাস্তবে তা নয়। বাংলাদেশের বিচ্ছিন্নতা ও প্রান্তিকতার চ্যালেঞ্জ বিষয়ক জাতীয় কর্মশালায় উঠে আসে এসব চাপা ক্ষোভ আর বেদনার কথা। সমাজ বিশ্লেষকদের অভিমত, এদের বাদ দিয়ে দেশের সামগ্রিক চিত্র পাল্টানোর সুযোগ তো নেই, বরং হোঁচট খেতে হবে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথেও। বর্ণ, গোত্র বা পেশার কারণে যদি বঞ্চিত হয় সেটা কিন্তু অনেক বড় ধরনের বঞ্চনা। কেন আমরা এখনো এত বছর পরে, 40 বছর হয়ে গেছে, এখনো তাদেরকে আমরা কেন রাষ্ট্র থেকে আর সমাজ থেকে আমরা তাদেরকে কেন বিচ্ছিন্নভাবে দেখছি? চরম দারিদ্র আমরা উন্নতি আনার চেষ্টা করছি, কিন্তু এই যে দারিদ্র ফাঁদের বিষয়টা আলাদা করে যদি গুরুত্ব না দিই তাহলে কিন্তু এসডিজির অন্যতম লক্ষ্যমাত্রা সেটা সম্ভব হবে না। অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর গওহর রিজভী মনে করেন, আইনের জটিলতা ও দুর্বলতা চিহ্নিত করে এসব সমস্যা দূর করা যায়। আমাদের আইনের মধ্যে অনেক বাধা আছে, আমাদের আইনের মধ্যে অনেক ডিসক্রিমিনেশন আছে। আপনারা যদি এই ওয়ার্কশপের মধ্যে এগুলি একেবারে আইডেন্টিফাই করে তুলে ধরে একটা মেমোরেন্ডাম বা ড্রাফট যদি করে দিতে পারেন, এই কাজটা খুব দ্রুতভাবে এগিয়ে যাবে। তিনি বলেন, অধিকার সম্পর্কে সচেতন হতে ও শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের জীবনমানের পরিবর্তন ঘটাতে এগিয়ে আসতে হবে প্রান্তিক এসব মানুষদেরও। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। বিদ্যমান $700 কোটি বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। এক্ষেত্রে চীন বাংলাদেশে অধিক হারে বিনিয়োগে আগ্রহী হলেও বিনিয়োগ বান্ধব পরিবেশ ও পর্যাপ্ত জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছে। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সফররত চীনা প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে সব তথ্য জানান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মেজবাউদ্দিন। বাণিজ্য ঘাটতি কমাতে চীনের বাজারে আরও 17টি বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চাওয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়া বৈঠকে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে অত্যাধুনিক প্রযুক্তি সংবলিত 1000 মোটরসাইকেল সহ প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম প্রদানের বিষয়ে দুটি বিনিময়পত্র স্বাক্ষরিত হয়েছে। বাগেরহাটের রামপালে মৈত্রী সুপার তাপবিদ্যুৎ প্রকল্পের কয়লা পরিবহনে সুন্দরবনের জীববৈচিত্র্যের ক্ষতির বিষয়ে সমীক্ষা প্রতিবেদন নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভার আয়োজন করে বাংলাদেশ ভারত মৈত্রী পাওয়ার কোম্পানি লিমিটেড। এ সময় জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, পরিবহন বিশেষজ্ঞ মোক্তারুজ্জামান, বিদ্যুৎ বিশেষজ্ঞ জালাল আহমেদ সহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমীক্ষা প্রতিবেদনের উপর আলোচনা করেন আয়োজক প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর উজ্জ্বল ভট্টাচার্য। কর্মজীবনে সফলতার জন্য দক্ষতা ও আত্মবিশ্বাস অপরিহার্য। এক্ষেত্রে বাস্তব ভিত্তিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই বিষয়টি মাথায় রেখে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী কিংবা সদ্য স্নাতক উত্তীর্ণ 100 প্রশিক্ষণার্থী নিয়ে খুলনায় আবাসিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে যাচ্ছে পুষ্টি ফর্টিফাইড সয়াবিন তেল ও প্রিমিয়ার সিমেন্ট। গতকাল রাজধানীর একটি হোটেলে 5 দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। এ সময় টিকে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর প্রধান প্রশাসনিক কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত AR গনি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন লোগো উন্মোচন করেছে উজালা পেইন্টস।
গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে উজালা পেইন্টসের এই লোগো উন্মোচন ও পরিবেশক সম্মেলন অনুষ্ঠান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এই লোগো উন্মোচন করেন। উজালা পেইন্টসের চেয়ারম্যান নজরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক হামিদুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। চীনের মধ্যাঞ্চলের হুনান প্রদেশে তৈরি বিশ্বের সবচেয়ে উঁচু ও সবচেয়ে দীর্ঘ কাচের সেতুটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। ঝ্যাংজিয়াজি অঞ্চলে এটি গিরিখাতের দুই প্রান্ত জুড়ে রয়েছে 430 মিটার দীর্ঘ এই সেতু। ভূপৃষ্ঠ থেকে 300 মিটার উচ্চতে অবস্থিত 3 স্তর বিশিষ্ট কাচের সেতুটি তৈরিতে খরচ হয়েছে 34 লাখ মার্কিন ডলার। চীনের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম সিনহুয়া জানায় 6 মিটার চওড়া সেতুটি নকশা করেছেন ইসরায়েলের স্থপতি হাইম টুটন। তবে জনসাধারণের জন্য খুলে দেওয়ার আগেই চলতি বছরের জুন মাসে এর নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করা হয়। খুলে দেওয়ার পর প্রতিদিন সর্বোচ্চ 8,000 দর্শনার্থীকে সেতুটির উপর ওঠার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন পরিস্থিতির খবর চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org-তে। দর্শক, দেখতে পাচ্ছি সকাল 10:30 লেনদেন শুরু হওয়ার পর থেকেই কিন্তু বেশ চাঙ্গা ভাব ডিএসসির প্রতিটি সূচকে। এর মধ্যে প্রধান সূচক এক্স সেটি 9 পয়েন্ট বেড়ে 4,587 পয়েন্টে অবস্থান করছে। ডিএসসির সরিয়া ইন্ডেক্স 2 পয়েন্ট বেড়ে 1,119 পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসসির যে বাছাই সূচক 30 ইন্ডেক্স সেটি 3 পয়েন্ট বেড়ে 1,766 পয়েন্টে অবস্থান করছে এই মুহূর্তে। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে 161 কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে এই লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ডিএসসির লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 144টি কোম্পানির, কমেছে 79টির এবং অপরিবর্তিত রয়েছে 73টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। দর্শক, শীর্ষ 20-এর কোম্পানিগুলোর লেনদেন পরিস্থিতির খবর যদি আপনাদের জানায় তাহলে 1 নম্বর স্থানে অবস্থান করছে এসপিসিএল। এটি 160 টাকা 30 পয়সা সর্বশেষ দাম মূল্যে লেনদেন হচ্ছে। এসপিসিএল এর সর্বোচ্চ দর 162 এবং সর্বনিম্ন 158 টাকা এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 157 টাকা 80 পয়সা। এমজিএল বিডি রয়েছে শীর্ষ 20-এর 2 নম্বর স্থানে 111 টাকা 90 পয়সা দর নিয়ে 112 টাকা 40 পয়সা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 110 টাকা 90 পয়সা। বিএসআরএম লিমিটেড রয়েছে 3 নম্বর স্থানে 175 টাকা 90 পয়সা দর নিয়ে 178 টাকা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 175 টাকা। মিথুন নিট এটি রয়েছে 4 নম্বর স্থানে 70 টাকা 30 পয়সা দর নিয়ে 71 টাকা 70 পয়সা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 68 টাকা 10 পয়সা। ন্যাশনাল টিউবস রয়েছে এর পরের অবস্থানে অর্থাৎ 5 নম্বর স্থানে 149 টাকা 60 পয়সা দর নিয়ে 151 টাকা সর্বোচ্চ, 151 টাকা 90 পয়সা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 147 টাকা এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 146 টাকা 50 পয়সা। কেয়া কসমেটিক্স রয়েছে 6 নম্বর স্থানে 12 টাকা 40 পয়সা দর নিয়ে 12 টাকা 70 পয়সা হচ্ছে সর্বোচ্চ দর, সর্বনিম্ন 12 টাকা 30 পয়সা। বিএসআরএম স্টিল এটি রয়েছে 7 নম্বর স্থানে 104 টাকা 20 পয়সা দর নিয়ে 104 টাকা 70 পয়সা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 103 টাকা 80 পয়সা এবং গতকালের সর্বশেষ লেনদেনের মূল্য ছিল 103 টাকা 80 পয়সা। এরপরের অবস্থানে কাশেম ড্রাইসেল এটি 92 টাকা 80 পয়সা দর নিয়ে অবস্থান করছে 8 নম্বর স্থানে। 93 টাকা 40 পয়সা পর্যন্ত সর্বোচ্চ মূল্যে লেনদেন হয়েছে প্রতিটি শেয়ারের, 91 টাকা সর্বনিম্ন লেনদেন মূল্য। ন্যাশনাল পলিমার এটি রয়েছে 9 নম্বর স্থানে 102 টাকা দর নিয়ে 102 টাকা 70 পয়সা হচ্ছে সর্বোচ্চ দর, সর্বনিম্ন 99 টাকা এবং সর্বশেষ যদি শীর্ষ 20-এর কোম্পানিগুলোর মধ্যে 10 নম্বর স্থানের যে কোম্পানিটি 24 টাকা 80 পয়সা দর নিয়ে অবস্থান করছে এটি ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই কোম্পানিটি। তো এখন তারপরে অবস্থানে 11তম স্থানে আলহাজ টেক্সটাইলস, লাফাসুমা সিমেন্ট রয়েছে 12তম স্থানে, অলিম্পিক রয়েছে 13তম স্থানে, ডেল্টা লাইফ 14 নম্বর স্থানে, ফার্মাইট 15তম স্থানে, এমবি ফার্মা রয়েছে 16তম স্থানে। মোটামুটি এই ছিল আমার হাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। দর্শক, আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। চট্টগ্রামে ইউরিয়া সার কারখানার প্ল্যান্ট থেকে ছড়িয়ে পড়া অ্যামোনিয়া গ্যাস পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, শিশুসহ অসুস্থ অর্ধশতাধিক হাসপাতালে ভর্তি। ঈদে বাসের আগাম টিকিট বিক্রি শুরু, রাজধানীর বিভিন্ন কাউন্টারে ভোট থেকে প্রত্যাশীদের ভিড়, টিকিট না পাওয়ার অভিযোগ।
15 দফা দাবিতে নৌ শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকে সারা দেশে চলছে নৌ ধর্মঘট। বন্ধ রয়েছে সব ধরনের নৌযান চলাচল। আগামী ডিসেম্বর থেকে আমদানি রপ্তানি নিয়ন্ত্রক দপ্তরের অধিকাংশ সেবা পাওয়া যাবে অনলাইনে। ভোগান্তি কমার পাশাপাশি রাজস্ব আয় বাড়বে, মত সংশ্লিষ্টদের। এবং মধ্যস্বত্বভোগীদের নিয়েই জনশক্তি রপ্তানির পাশাপাশি শ্রমবাজার সম্প্রসারণের উদ্যোগ নিতে হবে, মত বিশেষজ্ঞদের। প্রয়োজনে টাস্ক ফোর্স গঠনের পরামর্শ। এই ছিল সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ে।